নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব নতুন অর্থবর্ষ অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার প্রথম মাস এপ্রিল মাস। এই এপ্রিল মাসটিতে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব পড়বে, কি কি ঘটবে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। আমার আজকের আলোচনাটি পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। স্পেসিফিকভাবে কোনো মতেই আমি আলোচনা করতে পারবো না, যেহেতু কেবল পশ্চিমবঙ্গকেই যদি ধরা হয় তাহলে কয়েক লক্ষ তুলা রাশির জাতক জাতিকা আছেন। তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, জন্মছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা। প্রত্যেকটি মানুষ যখন আলাদা তখন কালপুরুষ ছকও আলাদা। কেন? আমাদের যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকে না, তখন একমাত্র চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করে যে ছক ক্রিয়েট করা হয় এবং প্রেডিক্ট করা হয় সেটাকে বলা হয় কালপুরুষ ছক। সুতরাং আমি কোনো মতেই স্পেসিফিক ভাবে প্রেডিকশন করতে পারবো না। এই প্রেডিকশনটি সার্বিক মতে, কিন্তু এই আলোচনা, এই বিশ্লেষণ, এই প্রেডিকশনটি সার্বিক মতে। যদি আপনাদের মনে হয় যে আপনারা নিজের প্রেডিকশন করাতে চান, তাহলে অবশ্যই কিন্তু কোনো রিয়েল সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। কেন রিয়েল সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বললাম? তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটি অ্যাস্ট্রোলজার বলে আমি কিন্তু সায়েন্টিফিক্যালি সমস্ত কিছু করি। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার আমি। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি যিনি হাত দেখাকে কখনো কোনো মতেই কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত করেন না। হাতের যে রেখা সেইগুলো নার্ভের দ্বারা কিন্তু সৃষ্টি হয়, আর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। সুতরাং কখনো হাত দেখা দ্বারা সঠিক মতন আমার বিশ্লেষণ, আমার প্রেডিকশন, আমার ক্ল্যারিফিকেশন করা কখনোই কিন্তু সম্ভব নয়। সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি। আমি যখন কোনো ক্যালকুলেশন করছি সেই ক্যালকুলেশনের জন্য সংখ্যাতত্ত্বকে আমি ব্যবহার করতে পারি, কিন্তু সংখ্যাতত্ত্ব দ্বারা কোনো মতেই প্রেডিকশন করা সম্ভব নয়, পূর্ণাঙ্গ প্রেডিকশন করা সম্ভব নয়। তাহলে এইগুলো কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারেরা কখনো মেনে নেয় না। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার সব সময়ের জন্য কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করেন। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু চোখের কর্নিয়া দ্বারা কালপুরুষ ছক ক্রিয়েট করতে পারেন নির্দিষ্ট ফর্মুলার দ্বারা। সুতরাং যখনই আপনি কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, সে রিয়েল কিনা সেটা অবশ্যই যাচাই করে নেওয়াটা কিন্তু আপনার কাজ। যদি আপনারা আমার কাছে আসেন তাহলে আমার কিছু নিয়ম আছে। প্রথম নিয়ম হচ্ছে, আমি কোনো সেলিব্রিটিদের এবং কোনো পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। এটা কিন্তু বারবার ধরে কিন্তু আমি বলে এসেছি, আবারও বললাম, আমি কোনো পলিটিশিয়ানদের এবং সেলিব্রিটিদের প্রেডিকশন করি না। আমি অনেকবার বলছি, কিন্তু এমন অনেকে রয়েছেন যারা চাপ দিচ্ছেন, সেলিব্রিটি, পলিটিশিয়ান উভয় দিক থেকেই আমি লক্ষ্য করছি, কিন্তু আমি প্রেডিকশন করি না।
যারা যারা হাতের মধ্যে জেমস্টোন পরে আছেন এবং জেমস্টোনকে যারা রেমিডি বলে মনে করেন, তারা কখনো আমার চেম্বারে আসবেন না, তারা কখনো তাদের সন্তানকে নিয়ে আমার চেম্বারে আসবেন না, আত্মীয়দের নিয়ে চেম্বারে আসবেন না। কেমন? এটা কখনো আপনারা কিন্তু আসবেন না যারা যারা হাতের মধ্যে জেমস্টোন পরে আছেন। এখন এই প্রশ্নটা আপনাদের মধ্যে আসতেই পারে, কেন জেমস্টোনকে কি আপনি রেমিডি বলে মনে করেন না? আমি কি মনে করি না করি সেটা বহুবার বলেছি, এখন নতুন করে বলবো না। আপনি যখন আমার চেম্বারে আসছেন, আমার চেম্বারে আসার যে নিয়ম, সেই নিয়মগুলো পালন করেই কিন্তু আপনাকে আসতে হবে, কেননা আপনি আমার চেম্বারে আসছেন। সুতরাং আমি হাতের মধ্যে স্টোন পরে চলে এলাম, কখনো আসবেন না। আমার চেম্বারে কখনো হনুগিরি করতে আসবেন না। সাদা কাগজ হয়ে একদম নিজেকে স্যারেন্ডার করে যদি আসতে পারেন তবেই আসবেন, তা না হলে কিন্তু আমার চেম্বারে আসবেন না। আমি বারবার ধরে কিন্তু জানিয়ে রাখলাম। পশ্চিমবঙ্গে অনেক অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজারেরা রয়েছে, আপনারা তাদের কাছে যান, কিন্তু আমার কাছে আসতে গেলে সাদা কাগজ হয়ে বিনম্র মনোভাব, আচার আচরণ এবং একদম পুরোপুরি কিন্তু আমার কাছে স্যারেন্ডার করে আসা প্রয়োজন। আর যারা যারা ভীষণ সিরিয়াস, কেবল তারাই আমার কাছে আসবেন। আমার চেম্বার ফিস কিন্তু ৩,০০০ টাকা, আমার অনলাইন প্রেডিকশন ফিস কিন্তু ৫,০০০ টাকা। আমি তো বলে দিচ্ছি, তার কারণ হিউজ, এইগুলো অনেক, প্রচুর। আপনি অহেতুক অর্থ খরচ করতে আসবেন কেন আমার কাছে? তাই জন্য কেবল গেলাম, যাই একটু জেনে আসি, আমার কাছে আসবেন না। ৩,০০০ টাকা খরচা করে কেন আমার কাছে আসবেন? কেবল তারাই আসবেন যারা ভীষণ সিরিয়াস। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তাই জন্য আপনার পজিটিভ সাইড নিয়ে আলোচনা করাটা তার কাজ নয়, কেননা পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। আপনার নেগেটিভিটিকে তুলে ধরা, ফাইন্ড আউট করা, সেটাই কিন্তু একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাজ। আপনি শুনলেন, তারপর বাড়ি চলে গেলেন, তারপরেও যা হবে দেখা যাবে, ভাগ্যে যা আছে দেখা যাবে, এই মানসিকতা যাদের, তারা কখনো কোনো দিন কোনোভাবে আমার চেম্বারে আসবেন না। আমার কাছে এলেন, নেগেটিভিটিটা শুনলেন, তারপর বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিকে আমি অফ করব। এতটাই সিরিয়াস যারা, তারাই আমার কাছে আসবেন। তার কারণ জীবনের সাথে কখনো কম্প্রোমাইজ করতে নেই। গ্রহগত যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, তাকে যখন আমি খুঁজতে শুরু করব, সেটা কিন্তু আস্তে আস্তে অনেক বাড়তে শুরু করবে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। কেমন? আমি যদি সর্বপ্রথম তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল মাসটা লক্ষ্য করি, প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে, অত্যন্ত পজিটিভ একটা, সার্বিক অর্থে আমি যদি এই ছকটিকে দেখি, অত্যন্ত পজিটিভ জোরালো ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে। কিন্তু ১ নাম্বার ঘরকে রিফ্লেক্ট করছে কিন্তু মঙ্গল এবং কেতুর অবস্থান। সুতরাং আমি বারবার ধরে বলেছি, রবির নেগেটিভ ইম্প্যাক্ট বা অতি উচ্চ ইম্প্যাক্ট মঙ্গল এবং কেতুও কিন্তু ইমপ্লিমেন্ট করে, অর্থাৎ আইডেন্টিটি ক্রাইসিসের জায়গা। কিন্তু মঙ্গল এবং কেতুর রিফ্লেকশন কি হয়ে যায়, গোয়ার তুমি ব্যাপারটা কিন্তু মারাত্মক থেকে যায়। আমি এটা ঠিক মনে করছি তো ঠিক, এর বাইরে আমি কখনো বেরোবো না। একটা গোয়ার তুমি চাপা স্বভাবের এবং একটা উগ্রতা কিন্তু মারাত্মক রকমের কাজ করে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। যেহেতু ১ নাম্বার ঘরকে যেহেতু রিপ্রেজেন্ট করছে শুক্র, তাহলে সমসপ্তমে শুক্র এবং রাহুর অবস্থান 7th হাউসে। সুতরাং বিবাহ বহির্ভূত সম্পর্ক বা অবৈধ সম্পর্কের জায়গাটাও এপ্রিল মাসে তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে মারাত্মক রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যদি 2nd হাউসটা দেখা যায়, তাহলে অর্থনৈতিক জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। তার কারণ বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে, ভাইব্রেট করছে। এবার বুধাদিত্য রাজযোগটা সৃষ্টি হলে কি হয়, বুধাদিত্য রাজযোগ মানে আমার যেই ঘরটাতে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে বা তার ভাইব্রেশনটা ক্রিয়েট হচ্ছে, তাহলে সেই ঘরটা কিন্তু কি হয়, বৃদ্ধি পায়,
সেই ঘরের পাওয়ারটা বৃদ্ধি পায়, তাহলে এক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাউসকে মারাত্মকভাবে পজিটিভ ভাবে ভাইব্রেট করছে বুধাদিত্য যোগ। সুতরাং অর্থনৈতিক জায়গাটা, সোর্স অফ ইনকাম একাধিকের জায়গাটা, হ্যাঁ, এবং যারা যারা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে রয়েছে ওভারকাম করার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ সেকেন্ড হাউসের রিফ্লেকশন কিন্তু শুক্রকেও হিট করছে। তাহলে শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমি যে অড সিচুয়েশন ফেস করছি সেটাকে ওভারকাম করা। আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানেটা হচ্ছে তাই। সুতরাং তুলা রাশির জাতক জাতিকা যারা অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে রয়েছে, সেখান থেকে বেরোবার জায়গাটা, বেরোবার রাস্তাটা পাবে তোমরা, এটা কিন্তু ডেফিনিটলি ভাবে বলা যায়। এবার আমি যদি থার্ড হাউসের ভাইব্রেশন লক্ষ্য করি, তাহলে থার্ড হাউসের ভাইব্রেশন কিন্তু 10th হাউসের ভাইব্রেশনের সাথে একত্রীকরণ ঘটাচ্ছে এবং গজকেশরী যোগ সৃষ্টি করছে। তাহলে 3 নাম্বার ঘর মানে কিন্তু মানসিকতা মনোভাবের জায়গাটা। তাহলে সেক্ষেত্রে কিন্তু মানসিকতা মনোভাবের জায়গাটা আমি আগেই যেটা বললাম যে আমার মানসিকতা মনোভাবের জায়গাটা মারাত্মক পাওয়ারফুল থাকবে এবং বিলিফ সিস্টেমটা আমাকেই বিলিভ করতে শুরু করবে। কেবল আমি যেটা করছি, আমি যেটা ভালো মনে করছি সেটাই ঠিক, এটা মনে করতে শুরু করবে এবং সেখান থেকে সে কখনো বেরোতে চাইবে না। তার ফলে কি হয়ে যাচ্ছে, আমি যদি কোনো অড সিচুয়েশন ক্রিয়েট করি, কোনো অড কাজের মধ্যে ঢুকে যাই, ভুল রাস্তায় চলে যাই, তাহলে কিন্তু সেখান থেকে আমি যে চেঞ্জ করে সঠিক রুটে যাব সেই জায়গাটা হবে না। তাই জন্য আমি যেই পথটাতে হাঁটছি, যেই পথটাতে চলছি, আমার যে লক্ষ্যটা রয়েছে সেটা সঠিক তো, এটা নির্ধারণ করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট। কেমন? কিন্তু 3 নাম্বার ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং 10th হাউসকে কিন্তু ভাইব্রেট করছে এবং গজকেশরী যোগ সৃষ্টি করছে। তাহলে বৃহস্পতি চন্দ্রের একত্রীকরণের জন্য ক্ষেত্র ভাবকে পাওয়ারফুল করে দিচ্ছে। আমার মানসিকতা মনোভাবের জায়গাটা, আমার লড়াই করাটা, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা, 10th হাউস মানে বারবার ধরে বলেছি 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, 1-4-10 কানেকশন সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সফলতার জন্য আমি নিজেকে কতটা উপযুক্ত করছি, আমার শান্তির জায়গা, আনন্দের জায়গা, ব্যক্তিগত জীবনের জায়গা। তাহলে 10th হাউস অর্থাৎ ক্ষেত্রের জায়গাটা পাওয়ারফুল হয়ে যাচ্ছে আমার মানসিকতা মনোভাবের দ্বারা। এটা অত্যন্ত পজিটিভ সাইন তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় 4th হাউস, তাহলে ব্যক্তিগত জীবনের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, কেননা শনি এবং শুক্রের রিফ্লেকশন কিন্তু গজকেশরী যোগকেই হিট করছে এবং 4 নাম্বার 10 নাম্বার ঘর হচ্ছে সমসপ্তম ঘর এবং শনি এবং শুক্রের সিচুয়েশনের ফলে কি হচ্ছে, আমার ডিসিপ্লিন, আমার কঠিন পরিশ্রম, আমার লিগেল অ্যাক্টিভিটিস, আমার যে অড সিচুয়েশন সেখান থেকে আমাকে বের করে নিয়ে আসবে। এবং শনির ঘরে শনি যখন বসে রয়েছে কখনো ইলিগেল অ্যাক্টিভিটিস সে করবে না এবং আমার যে ব্যক্তিগত জীবন, সেই ব্যক্তিগত জীবনে সাপোর্টিভ জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যদিও 10th হাউস চন্দ্রের ঘর এবং 4 নাম্বার ঘর শনির ঘর, তাহলে চন্দ্র শনির একত্রীকরণের নেগেটিভ ইনফ্লুয়েন্স, সুতরাং মাথায় রাখার প্রয়োজন আছে এই যে কাছের আত্মীয় স্বজন, পাড়াপড়শি, ফ্যামিলি ফ্রেন্ড এবং কোনো বন্ধু, সে একদম বেডরুম পর্যন্ত চলে আসার অধিকার রয়েছে, এদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। তাদের থেকে পারিবারিক ঝামেলা সৃষ্টি হতে পারে, আদারওয়াইজ বন্ডিং এর জায়গা কিন্তু একদম নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে না। আবার 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি, তাহলে 5 নাম্বার ঘর এবং রিফ্লেকশনে কিন্তু শুক্রকেই হিট করছে। তাহলে সফলতা মানে 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকে বোঝা যায়। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে 5 নাম্বার ঘর দ্বারা কিন্তু আমরা আমাদের বিচক্ষণতা, আমার বুদ্ধিমত্তাকেও বুঝতে পারি। তাহলে সেক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যাচ্ছে, সাকসেস নেভার কামস বাই ডে অনলি, ইট নিডস হার্ড লেবার এন্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু অ্যাচিভ দ্য সাকসেস। এটাকে আমি বিশ্বাস করব যে ফ্লুকে, ভিক্ষায়, দানে কখনো সফল হওয়া যায় না এবং সফল হতেও তোমরা চাইবে না, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে কি হবে, তুমি যতটুকু তুমি প্রাপ্তি ঘটবে তোমার জীবনে, সেটা কিন্তু সুদূর প্রসারী হবে এবং সেটা আস্তে 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 আরো পজিটিভ আকার ধারণ করবে। যেহেতু গঠনমূলক
সৃষ্টিশীলতার মধ্যে দিয়েই কিন্তু তোমার অ্যাচিভমেন্টের জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি। বুদ্ধিকে সঠিক মতন ব্যবহার করতে পারবে, তার কারণ 5th হাউসের অধিপতি গ্রহও কিন্তু গজকেশরী যোগের আন্ডারে চলে গেছে। কিন্তু সেক্ষেত্রে যেহেতু শনি এবং চন্দ্রের একত্রীকরণ, আমি সব জানি, আমি সব বুঝে গেছি, আমি ঠিক, এই মানসিকতাও কিন্তু তোমার মধ্যে থাকবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি 6 নাম্বার ঘরটা দেখা যায়, তাহলে সার্ভিসের জায়গা অত্যধিক পজিটিভ হয়ে রয়েছে। কেননা 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি গজকেশরী যোগ 10 নাম্বার ঘরকে হিট করছে। তাহলে সার্ভিস ক্ষেত্রের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। কি সার্ভিস প্রাপ্তির জায়গা, কি আমি সার্ভিস হোল্ডার হলে আমার কর্মক্ষেত্রের জায়গা টেরিফিক হয়ে রয়েছে। 7 নাম্বার ঘরে উচ্চস্থ রাহুর অবস্থান 9-3 কানেকশন দ্বারা কিন্তু 7 নাম্বার ঘরকে হিট করছে। সুতরাং নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে, বিজনেস এক্সটেন্ড করার ক্ষেত্রে, নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে, ইনভেস্ট করার ক্ষেত্রে আদর্শ সময়। এবং একাধিক বিজনেস যাদের রয়েছে, আমি একটা বিজনেস করছি তার ব্রাঞ্চ রয়েছে, তাদের ক্ষেত্রে টেরিফিক। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছো, হ্যাঁ, চামড়া রিলেটেড বিজনেস করছো, মেডিসিন রিলেটেড বিজনেস করছো, মঙ্গলের কানেকশন, তাদের ক্ষেত্রে কিন্তু টেরিফিক। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে আমি যে বিজনেসটা করছি সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস, সেক্ষেত্রেও কিন্তু টেরিফিক, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যখনই 8 নাম্বার ঘরে শুক্রের অবস্থান এবং মঙ্গল কেতুর রিফ্লেকশন, আমি আগেই যেটা বললাম যে বিবাহ বহির্ভূত সম্পর্ক বা অবৈধ কোনো সম্পর্ক, ইল্লিগেল কোনো সম্পর্ক, বা যখন এই মঙ্গল কেতু এবং 8 নাম্বার ঘরে শুক্র, সেই শুক্র শনির ঘরে বসে রয়েছে, দেখা গেল আমার বয়স 18, আমি একটা 24 বছর 25 বছরের মেয়ের সাথে প্রেম করছি, আমার বয়স 30, আমি 50 বছরের একজন মহিলার সাথে প্রেম করছি। এই যে একটা ডিস্টেন্স মার্কা প্রেম, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি 9 নাম্বার ঘরটা দেখা যায়, 9 নাম্বার এবং 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। কেউ কিন্তু তোমার মান মর্যাদা হানি করার চেষ্টা করছে। আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে, তুমি যদি কখনো মনে করো লাক ফ্যাক্টর কাজ করবে, যদিও 3rd হাউস অত্যন্ত পজিটিভ, এখনকার যে সংযোগের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে, কিন্তু 9th হাউস যখন 12 হাউসের অধিপতি গ্রহ হয়, তখন কিন্তু ভাগ্য আমাকে সেরকম ভাবে কোনো কিছু দিতে পারে না, সংযোগ আমাকে সেরকম ভাবে কিছু দিতে পারে না। আমার কর্ম দ্বারাই আমি সংযোগ, আমার কর্ম দ্বারাই লাক ফ্যাক্টর, সমস্ত কিছু আমার কর্ম দ্বারাই কিন্তু সৃষ্টি করি, এটা লক্ষ্য করা যায়। অ্যাকচুয়ালি এই যে বলা হয় ভাগ্যে যা আছে তাই হবে, এটাকে কোনো মতেই মেনে নেওয়া যায় না। দেখা গেল কোনো একজন অ্যাস্ট্রোলজার বললেন যে স্যার সুমন্তজি চৌধুরী প্রেডিকশন করছে, উপরে পাকা ঘুরছে। এবার দেখা গেল আমাদের সকাল 11:05 থেকে 11:15 মধ্যে পাখাটা ধাপ করে পড়বে স্যারের মাথায়, মাথা টুকরো বিটুকরো হয়ে যাবে, স্যার উন্ডেড অথবা মরে যাবে। এইটা পূর্ব নির্ধারিত সত্য, এইটা রয়েছে, এটা আমার ভাগ্যে রয়েছে। আমি শুনলাম, আমি প্রেডিকশন করছি। এবার যখনই 11:05 বাজলো, তখন কি আমি বসে থাকবো? কেননা যেটা ভাগ্যে আছে সেটা তো হবেই বলে আমি বসে রয়েছি, পাখাটা পড়বে, এবার আমার মাথাটা দুমড়ে মুচড়ে যাবে, আমি উন্ডেড হয়ে যাবো, নয়তো মরে যাব। আমি আগে থেকেই যখন জানি যে এটা আমার ভাগ্যে রয়েছে, তখন আমি কি বসে বসে ওয়েট করব কখন পাখাটা মাথায় পড়বে? তা না করে আমি কি করব, সরে যাব, এবং এমন জায়গায় আমি সেই সময়টা বিশেষ করে থাকবো যার মাথার উপর কোনো পাখাই নেই। তাহলে যে কোনো ভাগ্যকে, আমার ভাগ্যের নেগেটিভ ইনফ্লুয়েন্সের কথা অনেকে বলে, কর্ম দ্বারাই কিন্তু সেটাকে শর্ট আউট করা যায়। এবং আগে থেকে যদি সত্যি সত্যি সেই জিনিসটা ঘটে, সেটাকে যখন প্রেডিক্ট করা হচ্ছে, আমি সেখান থেকে আমার কর্মের দ্বারাই কিন্তু আমার যে চেঞ্জিংটা, আমার রুট চেঞ্জ আমি কিন্তু করতে পারি। কেমন আমি আরো এক্সপ্লেন করতে পারতাম, কিন্তু সময় নেই বলে আমি এক্সপ্লেন বেশি করলাম না। এবার 10 নাম্বার ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। 1 থেকে 11 পর্যন্ত 11টা যে ভাব, 12 নম্বর ভাবকে কিন্তু কি বলা হয়, ব্যয়ের স্থান বলা হয়। তাহলে 1 থেকে 11 পর্যন্ত যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, তাহলে এই 11টা দিক বা 11টা ভাব কখনো পজিটিভ রেজাল্টই দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত 10 নাম্বার ঘরটা পজিটিভ না থাকছে। তাহলে 10 নাম্বার ঘরটা কিন্তু কি হচ্ছে, চন্দ্রের রিফ্লেকশন, কেননা কর্কটের ঘর, এবং বৃহস্পতির রিফ্লেকশন ক্রিয়েট হচ্ছে, গজকেশরী যোগ সৃষ্টি হচ্ছে।
তাহলে আমি যা যা প্রবলেমগুলো বললাম এই জায়গাগুলোকে যদি তুমি কন্ট্রোল করতে পারো, তাহলে প্রত্যেকটি ভাব অর্থাৎ আমার জীবনের প্রত্যেকটি দিক থেকেই কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন 11th হাউসের অধিপতি গ্রহকে যদি লক্ষ্য করা যায়, তাহলে 11th হাউসের রবি কিন্তু 2nd হাউসে উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে প্রচুর অর্থের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সোর্স অফ ইনকাম একাধিকের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে কর্মফলের ক্ষেত্রে ফ্লাকচুয়েশনও ক্রিয়েট হবে, তার কারণ রবি কিন্তু ফ্লাকচুয়েশনেরও কারকতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। তার কারণ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার 5%, 10%, 20%, 30%, 50% সফল, সেখান থেকে আরো সফলতার ক্ষেত্রেও কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা যাবে। তার কারণটাই হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। আমার মতন করে আমি সবকিছুকে কিন্তু স্বীকার করে নিচ্ছি, মেনে নিচ্ছি, বা সেরকম ভাবে সবকিছুকে চাইছি, এই জায়গাটা কন্ট্রোল করা ভীষণ প্রয়োজন। আর 12 নম্বর ঘরের বুধ বসে থাকা মানেটা কি হচ্ছে, যদিও 12 নম্বর ঘরটা নেগেটিভ ইনফ্লুয়েন্সের মধ্যে নেই, কেননা 12 নম্বর ঘরটা 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ, তাহলে মান সম্মান যাতে হানি না হয় সেই জায়গাটাও দেখা প্রয়োজন। অনেকে কিন্তু মান সম্মান হানি করার চেষ্টা করবে, ফার্স্ট এটা লক্ষ্য করা যাচ্ছে। সেকেন্ড যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেলস মার্কেটিং রিলেটেড বা দেখা যাচ্ছে এই যে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার বিবেচনা এবং আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেন একত্রীকরণ ঘটে। 12 নম্বর ঘরে বুধের অবস্থান কেন আমার বুদ্ধির জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে বা ভুল পথে পরিচালিত হচ্ছে, তার কারণ প্রথম হাউসেই মঙ্গল এবং কেতুর রিফ্লেকশন। বারবার ধরে আমি যেটা বললাম, শুক্রের ঘরে কি করে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করে দেয়। আমি যখন এটাই ঠিক বলে আমি স্ট্যাক করে রয়েছি, এটাই আমি দৃঢ় বিশ্বাস হয়ে রয়েছে এবং সেখানেই আমার যুক্তি বুদ্ধিকে আমি ইমপ্লিমেন্ট করছি, তখন কখনো আমি নিজেকে আত্মসমালোচনা স্ক্রুটিনি করার সুযোগ পাই না। তাই জন্য সেই জায়গাটা থেকে যদি সরে যেতে পারো, তাহলেই কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, এপ্রিল মাস তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তোমার মাস, তোমার উন্নতির মাস, তোমার সফলতার মাস, তোমার ভালো থাকার মাস। আজকের মতন এইটুকুই, নমস্কার।